আসসালামু আলাইকুম। যাচ্ছি গণতান্ত্রিক আইনজীবী সমিতি ফরিদপুর কর্তৃক আয়োজিত একটি সেমিনারে। সেখানে একটি ছোট্ট প্রেজেন্টেশন রাখার আমার সৌভাগ্য হয়েছে। এজন্য মানিক কুমার মজুমদার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেটা হলো সমস্ত মামলাকে শুরু থেকে লাগে, কিন্তু দেওয়ানি এবং ফৌজদারির মধ্যে একটু ভাগ আছে। যেহেতু ফৌজদারি মামলার যে মূল মামলার ক্ষেত্রে সেখানে তামাদি কোনো নির্দিষ্ট নাই, এটা আমরা সবাই জানেন। দেওয়ানির ক্ষেত্রে কিন্তু তামাদি একটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। এবং একটা কথা বলা আছে, আইনের একটি খুবই প্রচলিত একটা প্রিন্সিপাল আছে যে আইন সবসময় সচেতন মানুষকে সহায়তা করে, এবং যে আইন সম্বন্ধে অজ্ঞ তাকে আইন সহায়তা করে না। এই তামাদি আইনটা কিন্তু সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় যে আপনি একটা মকদ্দমা দায়ের ক্ষেত্রে অবশ্যই আপনার লিমিটেশনটা মাথায় রাখতে হবে। এবং যারা মূলত যারা সিভিল প্র্যাকটিশনার, এটা তাদের জন্য একটা ফরজ আইন যে মামলার ব্যাপারে তামাদিটা মাথায় রাখতে হবে। এই তামাদির ক্ষেত্রে যেটা মূল বিষয় লিগাল সেকশন 3 বলা আছে, লিমিটেশন অ্যাক্ট 1908, যে তামাদিতে যে টাইম ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি মামলা দায়ের করতে হবে। যদি এই টাইমটা বার হয়ে যায়, তাহলে যদি বিপক্ষ যদি কোনো আপত্তি উত্থাপন নাও করে, তাহলে মামলা খারিজ হয়ে যাবে। এইটা নিয়ে বিখ্যাত আমি একটা ডিএলআর নিয়ে আছি দেখার জন্য, কারণ এই ডিএলআরটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 111 এবং 112, এই দুইটা আমাদের নজিরকে ভিতরে। এই 111 বলা আছে যে আমাদের সুপ্রিম কোর্টের যে আদেশ সেটা কিন্তু সাধারণের জন্য বাইন্ডিং হয় যদি ওই ইস্যুটা এবং আমাদের যে সাবজেক্ট ইস্যুটা এবং যতটুকু ইস্যু মিলবে ততটুকু এই ইস্যুগুলোর জন্য বাইন্ডিং হবে। এবং 112 বলা আছে কনস্টিটিউশন যে অন্যান্য যে সাবঅর্ডিনেট অর্গানগুলো আছে সেটা হাইকোর্টের আদেশটা কমপ্লাই করতে সাহায্য করবে। সেক্ষেত্রে যারা আছে তাহলে নজির খুবই ইম্পর্টেন্ট আমাদের এই মামলার তামাদি মুক্ত করার ক্ষেত্রে। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমি এডিশনাল 1 কোর্টে আমি একটা আপিল ফেল করেছিলাম, ওইখানে 4000 দিন তামাদি ছিল, এখন 4000 দিন তামাদি হয়ে গেছে, তাই কিন্তু 20 দিন। তো আমি সেখানে যখন সেকশন 5 নিয়ে আমি পড়াশোনা করছিলাম, ওইখানে একটা কথা বলা আছে সেকশন 5 এর মধ্যে, যদি সাফিসিয়েন্ট কস্ট থাকে, একমাত্র সাফিসিয়েন্ট কস্ট প্রমাণ করা গেলেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কনভেনশন অফ ডেটা পাবো, মানে লিমিটেশনটা এক্সটেনশন পাবো। তো সাফিসিয়েন্ট কস্টটা কি? সাফিসিয়েন্ট কস্টটা কিন্তু আমাদের সেকশনে বলা নাই। এই সাফিসিয়েন্ট কস্ট পেতে হলে আমাদের কিন্তু এই কেস রেফারেন্স থেকে পেতে হবে। এখানে বিভিন্ন কেস ল থেকে একটা ইটাওয়ালি ভার্সেস আমি ডিএলআর নিয়ে আসছি। এখানে স্পষ্ট বলা আছে যে এই কেস রেফারেন্সে আপনার সাফিসিয়েন্ট কস্ট যদি কোনো আইনজীবীর জন্য বোনাফাইড মিস্টেক করে, বুথ থেকে বোনাফাইড মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট কস্ট হতে পারে। আমার এখানে যেমন একজন বিভিন্ন আইনজীবীর একটা ডায়েরি মিস হয়ে গেছিল, পরবর্তী ক্লায়েন্টরা জানে না, এখানে ল্যাক অফ একটা নলেজ ছিল এবং ওনার ডায়েরি মিসিং ছিল। আমি এটা কেস ল দিয়ে কোর্টকে স্যাটিসফাই করতে পেরেছিলাম বলেই কিন্তু আমার 4000 দিন আমাদের সক্ষম হয়েছিল। তো এই তার মানে এখনো কিন্তু কোচে এই প্র্যাকটিসটা হয়। কেউ যদি আপনার কেস রেফারেন্সটা সুন্দরভাবে বলা যায়, এবং একটা ভুল দেখবেন আপনাদের ডিএলআর দেখবেন উপরে যে টাইটেল ভিতরে কাহিনী কিন্তু ফ্যাক্ট অনেক সময় মিলে না। তার জন্য আমি সাজেস্ট করবো ভিতরের ফ্যাক্টটা অবশ্যই করে আপনার সাবমিশন রাখবেন। আমাদের এখানে উস্তাদ আমাদের মানিক মন্দির স্যার আছে, স্যারের সামনে এগুলো বলা আসলে একটা ধৃষ্টতা। তারপর স্যারের কাছে দেখেছি স্যার, আমি মুগ্ধ হয়ে থাকি স্যারের যখন সাবমিশন দেবো। আমরা বারবার স্যারের যখন যে কোর্টে সাবমিশন থাকবে আমি রিকোয়েস্ট করবো আপনারা ওই কোর্টে বিশেষ করে সিভিল প্র্যাকটিশনাররা একটু প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।